হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু লেটস ইমপ্রুভ 9 অ্যান্ড 10। আমি তোমাদের কেডি স্যার, ফিজিক্যাল সায়েন্স এডুকেটর। তো আজকে যে জিনিসটা আমরা পড়বো ওটা হচ্ছে ক্লাস 9 এর জল। দেখো, এখান থেকে যে পার্টটা আমরা পড়বো আজকে, এই জল যে জিনিসটা আছে, তো জলের আমি ফার্স্টে যদি তোমাদেরকে বলি জলের সংকেত কি, জলের সংকেত যদি লিখি তাহলে সংকেত তোমরা সবাই জানো এটা কি হবে, H2O হবে। তাহলে জল যখন পড়তেছি তাহলে এর আণবিক ভরটাও দেখে নিই। তাহলে এটা কত হবে, 2 × 1 প্লাস কত আসবে, 16। এত, তো এখানে যে জিনিসটা আমরা পড়বো ওটা হচ্ছে জল। দেখো, জল দুটা টাইপের হয়, একটা হচ্ছে ক্ষরজল জল আর একটা হচ্ছে মৃদু জল। মৃদু জল এটাই নেক্সট পেজে পড়াচ্ছি। দেখো এখানে কি আছে, জলকে যদি ডিভাইড করি দুটা পার্টে, একটাতে আসবে হচ্ছে ক্ষরজল, আরেকটা হচ্ছে মৃদু জল। দেখো ক্ষরজল কাকে বলে, এবার ক্ষরজল কাকে বলে যদি বলি তাহলে ক্ষরজল মানে কি, যদি জলের মধ্যে সাবানে মেশানো হয়, সাবান মেশালে যদি সহজে ফেনা উৎপন্ন না করে, উৎপন্ন না করে, তবে সেই জলকে কি বলবো, সেই জলকে বলবো হচ্ছে ক্ষরজল। আর মৃদু জল কাকে বলে, যদি জলের মধ্যে সাবান মেশানোর ফলে, সাবান মেশালে সহজে ফেনা উৎপন্ন হয়, উৎপন্ন হয়, তবে সেই জলকে আমি বলবো, সেই জলকে কি বলবো, সেই জলকে মৃদু জল বলবো। এতটুকুন জিনিস তোমরা বুঝতে পেরেছো। দেখো ক্ষরজল আর মৃদু জল, দেখো ক্ষরজল কাকে বলে, যে জলের মধ্যে যদি আমি সাবান মেশাই এবং সাবান মেশানোর ফলে যদি সহজে কি উৎপন্ন না হয়, ফেনা উৎপন্ন বা ঝাঁক যেটাকে বলে, যদি ফেনা উৎপন্ন না হয় তাহলে এটাকে আমি কি বলবো, ক্ষরজল বলবো। আর যে জলের মধ্যে যদি আমি সাবান মেশানোর ফলে সহজে ফেনা উৎপন্ন হয় তাহলে আমি ওটাকে কি বলবো, মৃদু জল বলবো। দেখো খরচ জলের মধ্যে কি থাকে, এখানে যদি আমরা খরজল নিয়ে বলি, দেখো মৃদু জলে কোনো রকম প্রবলেম নেই। মৃদু জল কি আছে, এখানে মৃদু জল আছে। মৃদু জল যে কোনো জায়গায় আমি ব্যবহার করতে পারি, রান্নার কাজে ব্যবহার করা যায়, রান্নার কাজে ব্যবহার করা যায়, বাড়ির যে কোনো কাজে ব্যবহার করা যায়, দেন শিল্পেও ব্যবহার করা যায়। বাট প্রবলেম কোনটাতে, প্রবলেম হচ্ছে খরচ। কেন খরচলে প্রবলেম, খরচ, খরচলে প্রবলেম কি, এটা আমি রান্নার কাজে ব্যবহার, দেখো বাসন মাজার কাজে ব্যবহার করা যায় না, চার হস্তের কাজে ব্যবহার করা যায় না। কেন করা যায় না, তার কারণ কি হচ্ছে, এটার মধ্যে কি হয় না, সাবান দিলে পরে, এখানে কি হচ্ছে, সাবান দিলে পরে কি হয় না, ফেনা উৎপন্ন হয় না। তাহলে সাবান দিলে যদি ফেনা উৎপন্ন না হয় তাহলে পরে ওটা আমি কাপড় কাচার কাজে ব্যবহার করতে পারবো না, কাপড় কাচার জন্য ব্যবহার করতে পারবো না। দেন কি করতে পারবো না, বাসনপত্রের মধ্যে কি হয়, লাল দাগ পড়ে যায়, বাসনপত্রের মধ্যে কি হয়, লাল দাগ পড়ে যায়, দাগ পড়ে যায়। তাছাড়া বয়লারের ওপরে কি হয়, বয়লার মানে যেটার মধ্যে জল ফোটানো হয়, যেরকম শিল্পে যেটা ব্যবহার করা হয়, বয়লার ইউজ করা হয়। তো ওখানে কি করা হয়, এই যে বয়লার, বয়লারে কি হয়, একটা আস্তরণ সৃষ্টি, বয়লারের উপর একটা আস্তরণ সৃষ্টি করে, আর এই আস্তরণটার জন্য কি হয়, পরে ওই বয়লারটা ফেটে যাওয়ার চান্স থাকে, ফেটে যাওয়ার চান্স থাকে। এতটুকুন জিনিস তোমরা বুঝতে পেরেছো। তাহলে খরজল আমরা কেন ব্যবহার করতে পারি না, আর মৃদু জল আমরা কেন ব্যবহার করতে পারি। তার মধ্যে তাহলে আমাকে এখন কি পড়তে হবে, খরজল যে আছে, তাহলে এই খরজলটা, খরজল আছে, তাহলে এই খরজলের কি হচ্ছে, খরতার সৃষ্টি হচ্ছে। তো খরতা কেন সৃষ্টি, খরতা কেন সৃষ্টি, কেন সৃষ্টি হয়, আর খরতা কয় প্রকার সৃষ্টি হয়,
আর কি, আর হচ্ছে ক্ষরতা কয় প্রকার। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন এটাই আসার কথা, ক্ষরতা কয় প্রকার, ক্ষরতা কেন সৃষ্টি হচ্ছে, আর ক্ষরতা যদি সৃষ্টি হয় তাহলে এই ক্ষরতা কত প্রকার। দেখো ক্ষরতা কেন সৃষ্টি হচ্ছে, জলের মধ্যে কি আছে, জলের মধ্যে ধাতব আয়ন আছে, ধাতব আয়ন আছে মানে কি, ক্যাটায়ন আছে, ক্যাটায়ন আছে। ক্যাটায়ন হিসেবে কি কি আছে, থাকতে পারে ক্যালসিয়াম 2+, Fe2+, আর কি থাকতে পারে Mg2+, আর এদিক থেকে আরো অনেক কিছু থাকতে পারে। আর এদিক থেকে অ্যানায়ন হিসেবে কি থাকতে পারে, অ্যানায়ন হিসেবে থাকতে পারে বাইকার্বনেট আয়ন, বাইকার্বনেট আয়ন, আয়ন মানে HCO3-। এই জিনিসটা পরে অনেক জায়গায় ইউজ হবে, যে HCO3-, যে এই পার্টটা, এই জায়গাটা পরে অনেক জায়গায় ইউজ হবে। দেখো এবার যদি আমরা বলি যে ক্ষরতা কয় প্রকার, ক্ষরতা, ক্ষরতা দুই প্রকার, একটা হচ্ছে অস্থায়ী ক্ষরতা, অস্থায়ী ক্ষরতা, আরেকটা হচ্ছে স্থায়ী ক্ষরতা, স্থায়ী ক্ষরতা। এতটুকুন জিনিস ক্লিয়ার। দেখো ক্ষরতা কয় প্রকার, একটা হচ্ছে অস্থায়ী ক্ষরতা আর একটা হচ্ছে স্থায়ী ক্ষরতা। অস্থায়ী ক্ষরতা কাকে বলবো, যেই ক্ষরতাগুলো আমরা সহজেই কি করতে পারবো, দূর করতে পারবো, বা যেই ক্ষরতাগুলোকে আমরা কি করব, যে সকল ক্ষরজলগুলোকে, ক্ষরজলকে সহজেই কিসে কনভার্ট করতে পারবো, মৃদু জলে কনভার্ট করতে পারবো, তাদেরকে কি বলবো, অস্থায়ী ক্ষরতা। আর যে সকল ক্ষরজলকে যদি আমি কি করতে পারি না, সহজে মৃদু জলে কনভার্ট করতে না পারি, তাহলে আমি ওটাকে বলবো স্থায়ী ক্ষরতা। তো অস্থায়ী ক্ষরতা কেন সৃষ্টি হয় না, অস্থায়ী ক্ষরতার সৃষ্টি হয় বাইকার্বনেট আয়নের জন্য, বাইকার্বনেট আয়ন, বাইকার্বনেট আয়নের জন্য। বাইকার্বনেট আয়ন মানে HCO3-। আর এই দিক থেকে কি আছে, স্থায়ী ক্ষরতা কেন সৃষ্টি হয়, স্থায়ী ক্ষরতার সৃষ্টি হয় ধাতব আয়নের জন্য। এই জিনিসগুলো তোমরা খাতায় লেখো, ধাতব আয়নের জন্য। স্থায়ী ক্ষরতা কিসের জন্য সৃষ্টি হয়, ধাতব আয়নের জন্য, Ca2+, Mg2+, প্লাস, সরি এখানে প্লাস হবে না, এতটুকু বুঝতে পারছো। জিনিসগুলো যাতে খাতায় থাকে, তোমার যাতে নিজস্ব একটা ক্রিস্প নোট থাকে, এই জিনিসগুলো খাতার মধ্যে লেখো, তাহলে নিজস্ব একটা নোট থাকবে। আর যেটা আমি বলছি, এটা পড়ার পরে তোমাকে আর কোনো বই পড়তে হবে না। এতটুকুন জিনিস ক্লিয়ার হলো। তাহলে এবার দেখো, তাহলে তোমার খাতায় কি থাকবে, জল থাকবে, জলের দুটা পার্ট থাকবে, বড় জল থাকবে, জল থাকবে। আর এই দিক থেকে ক্ষরজলের দুটা পার্ট হবে, এখানে থাকবে, একটাতে থাকবে অস্থায়ী ক্ষরতা, অস্থায়ী ক্ষরতা, এদিকে হবে স্থায়ী ক্ষরতা। এতটুকুন বুঝতে পারলে। এখানে কি লিখবে, ফেনা তৈরি করে না, তৈরি করে না, বা কম পরিমাণে করে, কম পরিমাণে, ফেনা কম পরিমাণে তৈরি করে। আর এখানে কি লিখবে, সহজেই ফেনা তৈরি করে। সাবান মেশালে পরে কি হয়, সহজেই ফেনা তৈরি করে। এইটুকুন জিনিস তোমার খাতায় এরপর কি আছে, এই যে অস্থায়ী ক্ষরতা কেন হচ্ছে, HCO3-, এটার জন্য, বাইকার্বনেট আয়নের জন্য। আর স্থায়ী ক্ষরতা কেন হচ্ছে, প্লাস, Fe2+, সব থেকে ভালো হয় ধাতব আয়নের জন্য। এটা লিখে
এতটুকুন জিনিস তোমরা বুঝতে পারলে যে হ্যাঁ এই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে যে জল, ক্ষরজল, মৃদু জল, ক্ষরজলের আন্ডারে স্থায়ী ক্ষরতা, অস্থায়ী ক্ষরতা, স্থায়ী ক্ষরতা কেন সৃষ্টি হচ্ছে, সরি, অস্থায়ী ক্ষরতা কেন সৃষ্টি হচ্ছে, স্থায়ী ক্ষরতা কেন সৃষ্টি হচ্ছে, এতক্ষণ জিনিস যাতে তোমাদের ক্লিয়ার থাকে। আর এখানে যে নাম দিয়েছে না অস্থায়ী ক্ষরতা, স্থায়ী ক্ষরতা, অস্থায়ী ক্ষরতা কেন নাম দিয়েছে, তার কারণ এটাকে, এই ক্ষরতাটাকে সহজেই দূরীকরণ করা যায়। ক্ষরতা সহজেই দূর করা যায় মানে এই অস্থায়ী ক্ষরতা মানে এই অস্থায়ী ক্ষরজল যেটা আছে এই ক্ষরজলটাকে সহজেই আমি কিসে কনভার্ট করতে পারবো, মৃদু জলে কনভার্ট করতে পারবো। কিন্তু এই যে স্থায়ী ক্ষরতা আছে, স্থায়ী ক্ষরতা থেকে কি হয় না, ক্ষরতা সহজে দূরী করা যায় না, ক্ষরতা সহজে দূর করা, এতটুকুন জিনিস যদি ক্লিয়ার হয় দেন তারপরে পার্টটা স্টার্ট করছি। দেখ না ওই পার্টটা। এবার আমার ফার্স্ট কোয়েশ্চেন যেটা আসবে যে এতক্ষণ যে আমরা বললাম যে ক্ষরজল আছে, মৃদু জল আছে, ক্ষরজল মানে কি, ফেনা তৈরি করে না, মানে সাবান মেশালে পরে ফেনা তৈরি করে না বা কম পরিমাণে তৈরি করে। আর মৃদু জলে কি হয়, সহজে ফেনা তৈরি করে। কখন তৈরি করে, যদি আমি সাবান মেশাই। ফার্স্ট কোয়েশ্চেন, সাবান কাকে বলে, কাকে বলে, ফার্স্ট কোয়েশ্চেন দেখো, সাবান কাকে বলে, সাবান কাকে বলবো, উচ্চ আণবিক কি থাকবে, উচ্চ আণবিক ভর বিশিষ্ট কি থাকবে, ফ্যাটি অ্যাসিডের, ফ্যাটি অ্যাসিড থাকবে। সাবানে কি থাকবে, সাবানে থাকবে কি, উচ্চ আণবিক ভর বিশিষ্ট ফ্যাটি অ্যাসিড থাকবে। এতটুকুন বুঝতে পারলে সাবানের মধ্যে কি থাকবে, উচ্চ আণবিক ভর বিশিষ্ট ফ্যাটি অ্যাসিড থাকবে। এর সোডিয়াম বা পটাশিয়াম লবণকে, এর কি, এর সোডিয়াম বা পটাশিয়াম লবণকে আমি কি, সাবান। তাহলে এতটুকুন জিনিস ডেফিনেশন ক্লিয়ার তো। দেখো ডেফিনেশন এরকম করেই পড়বে যে উচ্চ আণবিক ভর বিশিষ্ট ফ্যাটি অ্যাসিডের মধ্যে যদি সোডিয়াম আর পটাশিয়াম লবণ থাকে তাহলে কি বলবো, ওটাকে সাবান বলবো। উচ্চ আণবিক ভর বিশিষ্ট বলতে পারো, গুরুত্ব পারো। তাহলে এখান থেকে ডেফিনেশনে কি আসলো, আমরা ডেফিনেশনে লিখবো উচ্চ আণবিক বিশিষ্ট, বিশিষ্ট ফ্যাটি অ্যাসিডের, ফ্যাটি অ্যাসিডে সোডিয়াম এবং পটাশিয়াম লবণকে সাবান বলে। এতটুকুন জিনিস বুঝতে পারছো। তাহলে এখানে কি আছে, তাহলে এখানে কি আছে, এখানে ফ্যাটি অ্যাসিড আছে। এই ফ্যাটি অ্যাসিডের এক্সাম্পল দিই, ফ্যাটি অ্যাসিডের মধ্যে কি হতে পারে, ফ্যাটি অ্যাসিডের মধ্যে ফর্মেটিক অ্যাসিড, ফর্মেটিক অ্যাসিড,
তারপর কি আছে? স্টিয়ারিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড। আর কি আছে? আর আছে ওলিক অ্যাসিড, ওলিক অ্যাসিড। তাহলে কি বলছে? সাবান কাকে বলে? উচ্চ আণবিক গুরুত্ব বিশিষ্ট বা ভর বিশিষ্ট ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম এবং পটাশিয়াম লবণকে সাবান বলে। তাহলে এখানে লিখবো উচ্চ আণবিক গুরুত্ব বিশিষ্ট ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম এবং পটাশিয়াম লবণকে সাবান বলে। এখানে যেটা আছে ফ্যাটি অ্যাসিড, তো ফ্যাটি অ্যাসিড এখানে কোনগুলো ইউজ হবে? পামেটিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, ওলিক অ্যাসিড। এগুলো যখন কিসের সাথে যুক্ত হয়? সোডিয়ামের সাথে যুক্ত হয় বা পটাশিয়ামের সাথে যুক্ত হয়, তখন কি ফর্ম করে? সোডিয়াম পামেটেট, তো সোডিয়াম স্টিয়ারেট, পটাশিয়াম স্টিয়ারেট, পটাশিয়াম পামেটেট। এগুলো যখন কার সাথে যুক্ত হবে? সোডিয়াম আর পটাশিয়াম। তাহলে সাবানের মধ্যে কি থাকে? সাবানের মধ্যে ফ্যাটি অ্যাসিড থাকে, যেগুলো সোডিয়াম আর পটাশিয়ামের সাথে যুক্ত হয়ে একটা লবণ গঠন করে। তাহলে এটা কি হয়, কি ফর্ম করে? তাহলে একটা ফর্ম, যদি দুটা এক্সাম্পল দিই, একটা হচ্ছে সোডিয়াম, সোডিয়াম স্টিয়ারেট, স্টিয়ারেট। আরেকটা এক্সাম্পল কি হতে পারে? পটাশিয়াম স্টিয়ারেট। এখানে একটা লিখি পটাশিয়াম, পটাশিয়াম স্টিয়ারেট, স্টিয়ারেট। আর দুটো তোমরা আমাকে বলো। এখানে আমি কি দিয়ে বললাম? স্টিয়ারিক অ্যাসিড দিয়ে বললাম। সোডিয়াম দিয়ে হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট, পটাশিয়াম স্টিয়ারেট। যদি পামেটিক অ্যাসিড দিয়ে হয় তাহলে পামেটেট, সোডিয়াম পামেটেট, পটাশিয়াম পামেটেট। তাহলে এটা আমাকে কমেন্ট সেকশনে জানাও। ওলিক অ্যাসিড দিয়ে কি হবে? এটা হোমওয়ার্ক। এতটুকুন জিনিস বুঝতে পারছো? এটার মধ্যে টোটাল সাবানটা ক্লিয়ার আছে। সাবানটা এখান থেকে দেখে নাও। এরপর এরপর যে জিনিসটা আমরা পড়বো সাবানের পরে, এবার হচ্ছে ক্ষরতা দূরীকরণ পড়বো। কি করে ক্ষরতা দূর করা যায়, প্রসেস গুলো আমাদেরকে পড়তে হবে। তার আগে যদি বলি, ঠিক আছে, একটা এক্সাম্পল দিই। এক্সাম্পলের মধ্যে কি আসতে পারে? এ, CO, কাকে নেব? ক্যালসিয়াম আছে, আসবে। দেখো এখানে ক্যালসিয়ামের সাথে টু কি করে আসলো? তার কারণ হচ্ছে, এটা যদি ভালো করে দেখাই, ক্যালসিয়ামের কি আছে? ক্যালসিয়াম 2+ হয়, আর এইচ এর সাথে কি হয়? HCO3- হয়। তাহলে এর যোজ্যতা কত হবে? 2। এর যোজ্যতা কত হবে? 1। তাহলে এরা যদি যৌগ গঠন করে তাহলে কি ফর্ম করবে? CaHCO3 ভোল্ট ওয়াইজ। এতটুকুন জিনিস বুঝতে পারছো? এই পার্টটা ছোট্ট করে রেখে দিই। এখানে কি আছে? ক্যালসিয়াম বাইকার্বনেট আছে। ক্যালসিয়াম বাইকার্বনেটের সাথে কার রিয়াকশন করাচ্ছি? না, সোডিয়াম স্টিয়ারেট। কি নিচ্ছি? সোডিয়াম স্টিয়ারেট। এটা যদি নেই তাহলে পরে কি রিয়াকশন হবে? তাহলে কি উৎপন্ন হবে? এখানে কি হবে? এই সোডিয়ামটা এখান থেকে সরে গিয়ে ক্যালসিয়ামটা এখানে চলে, ক্যালসিয়ামের পার্টটা সোডিয়ামের পার্টটা জায়গাটাতে চলে আসবে। তাহলে কি উৎপন্ন করবে? ক্যালসিয়াম স্টিয়ারেট উৎপন্ন করবে। স্টিয়ারেট, ক্যালসিয়াম স্টিয়ারেট। আর সাথে কি উৎপন্ন করবে? সাথে হচ্ছে NaHCO3, সোডিয়াম বাইকার্বনেট। NaHCO3 সাথে কি উৎপন্ন করবে? সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম
তাহলে এখানে কি আছে? এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। পরীক্ষায় আসতে পারে এই জিনিসগুলো নিচে নিচে লিখতে হবে, ক্যালসিয়াম কার্বনেট সাথে কিসের সাথে রিয়াকশন হলো? সোডিয়াম স্টিয়ারেটের সাথে রিয়াকশন হলো, সাথে কি উৎপন্ন হলো? ক্যালসিয়াম স্টিয়ারেট আর সোডিয়াম বাইকার্বনেট। এতটুকুন হয়ে গেল, বুঝতে পেরেছো? এটাই যদি কার সাথে রিয়াক্ট হতো? MgSO4 এর সাথে রিয়াকশন হতো। দেখি MgSO4 এর সাথে রিয়াকশন কেমন হবে। দেখো MgSO4, এবার কথা হচ্ছে MgSO4 কেন আসলো? তার কারণ Mg কি হয়? 2+, SO4 এরও কি হয়? SO4 2-, তাহলে এখানে ক্রস করলে কি হবে? MgSO4। দেখো MgSO4 এর সাথে কার রিয়াকশন হবে? না, MgSO4 এর সাথে পটাশিয়াম ওলিয়েটের রিয়াকশন হবে। পটাশিয়াম ওলিয়েট, পটাশিয়াম ওলিয়েটের যদি রিয়াকশন হয়, এখানে কি আছে? MgSO4 আর পটাশিয়াম ওলিয়েট, তাহলে পরে কি উৎপন্ন হবে? Mg ওলিয়েট আর K2SO4। Mg ওলিয়েট, ম্যাগনেসিয়াম ওলিয়েট, আর কি উৎপন্ন হবে? K2SO4। K2SO4 কি করে আসলো? পটাশিয়ামের প্লাস হয়, SO4 এর 2- হয়, তাহলে এর যোজ্যতা 1 এর যোজ্যতা 2, ক্রস করলে পরে কি হবে? K2SO। তাহলে এটা কি উৎপন্ন হচ্ছে? এত অব্দি বুঝতে পারছো? এখানে MgSO4 ছিল, পটাশিয়াম ওলিয়েটের সাথে রিয়াক্ট করলো, Mg ওলিয়েট ফর্ম করেছে আর K2SO4 ফর্ম করছে। আর এই যে এতক্ষণ পর্যন্ত আমরা যে এই লবণটা ফর্ম করছি না, এটাই এটাই ওই লবণ যার জন্য কি হচ্ছে না, ফেনা তৈরি হচ্ছে না। পটাশিয়াম ওলিয়েট ছিল, ফেনা তৈরি করতো, বাট এখানে MgSO4 এর ম্যাগনেসিয়াম দ্বারা রিপ্লেস হয়ে গেলে এখানে কি হবে? ম্যাগনেসিয়াম ওলিয়েট উৎপন্ন করতেছে। তাহলে ম্যাগনেসিয়াম ওলিয়েট এক লবণ উৎপন্ন হচ্ছে, যার জন্য কি হচ্ছে না, ফেনা তৈরি হচ্ছে না বা ক্ষরতার সৃষ্টি হচ্ছে। লাস্ট আরেকটা রিয়াকশন যদি তোমাদের জন্য বাড়িতে দিই, হোমওয়ার্ক দিই, এখানে কার সাথে রিয়াকশন দিই? CaCl2 সাথে রিয়াকশন দিই, কার সাথে? সোডিয়াম স্টিয়ারেটের রিয়াকশন। তাহলে তোমরা আমাকে বলো, CaCl2 আছে, এর সাথে কার রিয়াকশন হচ্ছে? সোডিয়াম স্টিয়ারেট। স্টিয়ারেট, সোডিয়াম স্টিয়ারেট আছে, এর সাথে যদি রিয়াকশন হয় তাহলে কি উৎপন্ন হবে? একটা তো লবণ উৎপন্ন হবে, তথা আরেকটা জিনিস উৎপন্ন। এই জিনিসটা তোমরা আমাকে জানো। এতটুকুন বুঝতে পারছো তোমরা? দেখো এই টোটাল জিনিসটা গেল। অ্যাকচুয়ালি এই জিনিসটা যদি বলি, এখানে আমরা কি পড়লাম? যে না, এখানে জল ছিল, জলের মধ্যেও কোন জলটা পড়লাম? ক্ষর জলের কথা পড়লাম। ক্ষর জলে কি আছে? ক্ষরতা আছে। তো ক্ষরতার কারণটা কি? তার কারণ এখানে ধাতব আয়ন আছে, ধাতব আয়ন আছে, আর বাইকার্বনেট আয়ন আছে, বাইকার্বনেট। এগুলো কি করতেছে? এগুলো অ্যাকচুয়ালি একটা লবণ ফর্ম করছে। কার লবণ? ওই যে সোডিয়াম স্টিয়ারেট, পটাশিয়াম স্টিয়ারেট, মানে সাবানের মধ্যে যেগুলো ছিল, সাবানের মধ্যে কি ছিল? সাবানের মধ্যে সোডিয়াম স্টিয়ারেট, পটাশিয়াম স্টিয়ারেট, বা সোডিয়াম ওলিয়েট, পটাশিয়াম ওলিয়েট, সোডিয়াম পামেটেট, পটাশিয়াম পামেটেট, এই জিনিসগুলো যে ছিল, এগুলোর সাথে রিয়াক্ট করে কি ফর্ম করছে? একটা লবণ ফর্ম করছে, যেটা কি না, যেটা জলে দ্রাব্য না, জলে দ্রাব্য নয়, যার জন্য কি হচ্ছে, ফেনারও সৃষ্টি হচ্ছে না, জাস্ট একটা লবণ অধক্ষিপ্ত হয়ে যাচ্ছে। লবণ কি হয়ে যাচ্ছে? অধক্ষিপ্ত।
এরপর এরপর আমরা কি পড়বো? এরপর ক্ষর জল আছে, ক্ষরতা দূরীকরণ। ক্ষর জল আছে, ক্ষর জলকে কি করব? মৃদু জলে কনভার্ট করব, মৃদু জলে কনভার্ট করব। মৃদু জলে কনভার্ট করব। দেখো ক্ষর জল কটা টাইপের হয়? ক্ষর জল দুটা টাইপের হয়। একটা হচ্ছে অস্থায়ী ক্ষরতা, আরেকটা হচ্ছে স্থায়ী ক্ষরতা। দেখো অস্থায়ী ক্ষরতা নিয়ে আমার কোনো রকম টেনশন নেই। অস্থায়ী ক্ষরতাকে আমি কি করব? জাস্ট ফোটাবো, ফোটাবো। অস্থায়ী ক্ষর জলকে কি করব? জাস্ট ফোটালে পরেই ওটা কিসে কনভার্ট হয়ে যাবে? মৃদু জলে কনভার্ট হবে। যা প্রবলেম আমার এই স্থায়ী ক্ষরতাকে, স্থায়ী ক্ষরতা, তার জন্য আমার কি লাগবে? দেখো স্থায়ী ক্ষরতার জন্য আমার রেজিন লাগবে। এইটুকুন জিনিস বলি, দেন পরের পেজে আমরা স্থায়ী ক্ষরতা নিয়ে পড়ব। দেখো এখানে কি আছে? ক্ষরজল দুটা টাইপের আছে। এখন আমাকে কি করতে হবে? ক্ষরতা দূরীকরণ করতে হবে। ক্ষরতা দূরীকরণ। তো ক্ষরতা দূরীকরণের জন্য কি করব? ক্ষর জল থেকে মৃদু জলে কনভার্ট করার জন্য কি ইউজ করব? ক্ষরতা দূরীকরণ। ক্ষরতা দূরীকরণ কিভাবে করব? অস্থায়ী ক্ষরতার জন্য জাস্ট জলটাকে ফোটাবো, কিসে কনভার্ট হয়ে যাবে? মৃদু জলে কনভার্ট হয়ে যাবে। বাট স্থায়ী ক্ষরতা যেটা আছে, স্থায়ী ক্ষরতাকে ডাইরেক্ট আমরা কনভার্ট করতে পারি না। ওটাকে কি করতে লাগবে? রেজিনের মাধ্যমে কি করতে হবে? মৃদু জলে কনভার্ট করতে হবে। দেখো তাহলে ফার্স্টে যেটা আছে ওটা হচ্ছে অস্থায়ী ক্ষরতা। অস্থায়ী, অস্থায়ী ক্ষরতা দূরীকরণ। আমার কাজ কি? অস্থায়ী ক্ষরতা দূরীকরণ করব। এবার কথা হলো অস্থায়ী ক্ষরতা কেন হচ্ছিল? তার কারণ বাইকার্বনেট আয়নের জন্য। একটু আগে ছিল আমরা পড়ছিলাম বাইকার্বনেট আয়নের জন্য কি তৈরি হচ্ছে? অস্থায়ী ক্ষরতার সৃষ্টি হচ্ছে। তার মানে মোদ্দা কথা আমাকে বাইকার্বনেট আয়নটাকে কোনোভাবে সরাতে হবে। দেখো কি করব? এতটুকুন সবাই বুঝতে পারছো? দেখো এক সেকেন্ড। তো এখানে যে জিনিসটা আছে ওটা হচ্ছে CaHCO3। তাহলে এটা কি? ক্যালসিয়াম বাইকার্বনেট। এটা কি আছে? ক্যালসিয়াম বাইকার্বনেট। তাহলে এই ক্যালসিয়াম বাইকার্বনেটকে আমি কি করব? ফোটাবো। ক্যালসিয়াম বাইকার্বনেটকে যদি ফোটাই তাহলে পরে কি উৎপন্ন হবে? কার্বনেট। ক্যালসিয়াম বাইকার্বনেটকে যদি আমি ফোটাই তাহলে কি উৎপন্ন হবে? না এখানে আমার উৎপন্ন হবে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, CaCO3। এটা কি উৎপন্ন হচ্ছে? যেটা লবণ হচ্ছে, যেটা জলে অদ্রাব্য, জলে অদ্রাব্য। এটা কি? ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট। আর সাথে কি উৎপন্ন হবে? এটা ক্যালসিয়াম কার্বনেট, সাথে কি উৎপন্ন হবে? সাথে H2O, মানে জল, যেটা আমার দরকার ছিল। আর সাথে কি উৎপন্ন হবে? CO2 গ্যাস। তাহলে দেখলে এটার মধ্যে কি ছিল? এই জলটার মধ্যে কি ছিল? জলটার মধ্যে CaHCO3 হোল টুয়াইস ছিল, মানে ক্যালসিয়াম কার্বনেট ছিল, যার জন্য কি সৃষ্টি হচ্ছিল? ক্ষরতার সৃষ্টি হচ্ছিল। এটা কি ধরনের ক্ষরতা? না এটা হচ্ছে অস্থায়ী ক্ষরতার সৃষ্টি করছিল। তাহলে অস্থায়ী ক্ষরতার দূরীকরণের জন্য আমরা কি করলাম? জাস্ট ফোটালাম, স্ফুটন, ফোটালাম, বা স্ফুটন লিখতে পারো, ফুটন, ফুটন। এর ফলে কি উৎপন্ন হলো? ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হলো, জল উৎপন্ন হলো, আর কার্বন ডাই অক্সাইড গ্যাস। এতটুকুন জিনিস বুঝতে পারছো?
তাহলে জাস্ট কি করলাম, অস্থায়ী ক্ষারতা দূরীকরণের জন্য জলটাকে ফোটানো হলো। আরেকটার জন্য যদি দেখি, আচ্ছা এই জিনিসগুলো যখন পরীক্ষায় আসবে না, যে কোনো রিয়াকশন লেখো, ওটাকে তোমাদের একটা বক্সের মধ্যে দিয়ে লিখতে হবে। নেক্সট পেজে করি আমরা আরেকটা। এখানে আমরা নিই MgHS, MgHCO3, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট। এটা কি? ম্যাগনেসিয়াম বাইকার্বনেট। এই ম্যাগনেসিয়াম বাইকার্বনেটকে যদি ফোটাই তাহলে পরে কি উৎপন্ন হবে? ম্যাগনেসিয়াম বাইকার্বনেট আছে, দেখো এখানে উৎপন্ন হবে MgCO3 হোল টুয়াইস। এখন বলো কেন এটা উৎপন্ন হবে? তার কারণ এখানে যদি দেখি Mgর কি হয় 2+ হয়, আর CO3 কি হয় CO3, ওয়েট CO3 2- হয়। কার্বনেট যদি দেখি তাহলে CO3 2- হয়। তাহলে এখানে কি হচ্ছে, এর যোজ্যতা 2, এর যোজ্যতা 2, এটাকে যদি ক্রস করি তাহলে কি উৎপন্ন হবে? MgCO3 উৎপন্ন, সরি এখানে MgCO3 হবে। MgCO3 উৎপন্ন হবে, ম্যাগনেসিয়াম কার্বনেট। তাহলে এখানে কি ছিল, এটাকে ছোট্ট করে রাখি, ম্যাগনেসিয়াম কার্বনেট উৎপন্ন হচ্ছিল, আর সাথে কি উৎপন্ন হবে? জল উৎপন্ন হবে, সাথে কি উৎপন্ন হবে? কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে। এই যে জল, এটা কি টাইপের জল? না এটা মৃদু জল। এতটুকুন জিনিস বুঝতে পারছো? তাহলে এটা হলো অস্থায়ী ক্ষারতা দূরীকরণ। অস্থায়ী ক্ষারতা, স্থায়ী ক্ষারতা দূরীকরণের জন্য আমার কি প্রয়োজন? রেজিন প্রয়োজন। এই পার্টটাতে এখন আসবো, জাস্ট অস্থায়ী ক্ষারতাটা একবার দেখে নাও, খাতায় লিখে নাও, যা করো জিনিসটা বানাও, একটা ক্রিস্প নোট হবে তোমার কাছে, একটা নোট থাকবে, একটা শর্ট নোট থাকবে। যেটা ইউজ হবে ওটা হচ্ছে রেজিন। এবার কথা হচ্ছে রেজিন কি? রেজিন হচ্ছে ছোট ছোট দানার মতো, জাস্ট এইভাবে লিখে রাখো, ছোট ছোট দানার মতো। কিভাবে তৈরি? কৃত্রিম ভাবে তৈরি। রেজিন কি? ছোট ছোট দানার মতো, কৃত্রিম ভাবে তৈরি। কৃত্রিম ভাবে তৈরি, উচ্চ আণবিক গুরুত্ব বিশিষ্ট, উচ্চ আণবিক গুরুত্ব বিশিষ্ট, উচ্চ আণবিক গুরুত্ব বিশিষ্ট বৃহদাকার জৈব অণু। তাহলে রেজিন কাকে বলে? রেজিন হচ্ছে ছোট ছোট দানার মতো কৃত্রিম ভাবে তৈরি উচ্চ আণবিক গুরুত্ব বিশিষ্ট বৃহদাকার জৈব অণুকে হচ্ছে রেজিন বলে। তাহলে তাহলে এখানে যদি লিখে দিই তোমাকে, রেজিন কাকে বলে? রেজিন হচ্ছে দেখো এইভাবে জিনিসগুলো মাথায় রাখো, এরকম একটা চার্টের মতো বানাও, তাহলে জিনিসগুলো মাথায় থাকবে, ডেফিনেশন লেখার সময়
আমি যেটা ইউজ করতাম, আমি এভাবেই করতাম যে একটা জিনিসকে চার্টের মতো মাথায় রাখতাম, জিনিসটা খাতায় চার্টের মতো লিখে নিতাম, দেন এটা দেখে আমি একটা জাস্ট সেন্টেন্স লিখে দিতাম। এখানে কি লেখা আছে? ছোট ছোট দানার মতো কৃত্রিম ভাবে তৈরি। তাহলে এখানে লিখি ছোট ছোট দানার মতো কৃত্রিম ভাবে তৈরি, কৃত্রিম ভাবে তৈরি। এরপরে কি ছিল? উচ্চ আণবিক গুরুত্ব বিশিষ্ট বৃহদাকার জৈব অণু। উচ্চ আণবিক গুরুত্ব বিশিষ্ট বৃহদাকার জৈব অণুকে কি বলে? জৈব অণুকে রেজিন বলে। রেজিন। তাহলে এখানে কি আছে? রেজিন পড়লাম আমরা। তাহলে রেজিন কি? ছোট ছোট দানার মতো কৃত্রিম ভাবে তৈরি উচ্চ আণবিক গুরুত্ব বিশিষ্ট বৃহদাকার জৈব অণুকে রেজিন বলে। এবার কথা হচ্ছে রেজিন কয় প্রকার? দেখো, জল ছিল আমাদের কাছে, জলের মধ্যে কি ছিল? একটা ছিল হচ্ছে ক্ষরজল, মৃদু জল। ক্ষরজল দুটা টাইপের ছিল, একটা হচ্ছে অস্থায়ী ক্ষরতা, আরেকটা হচ্ছে স্থায়ী ক্ষরতা। এই অস্থায়ী ক্ষরতা কেন সৃষ্টি হচ্ছিল? HCO3 জন্য না, বাইকার্বনেট আয়নের জন্য। আর এই দিক থেকে স্থায়ী ক্ষরতা কেন সৃষ্টি হচ্ছিল? Fe2+, Ca2+, Mg2+, এসব ধাতব আয়নের জন্য। তাহলে এখানে কি আছে? একবার তো অ্যানায়ন আছে, একবার তো ক্যাটায়ন আছে। তাহলে অ্যানায়নের জন্য কি হবে? দুটা টাইপের রেজিন হয়, একটা হচ্ছে ক্যাটায়ন বিনিময়কারী রেজিন। এক সেকেন্ড, এখানে কি আছে? ক্যাটায়ন বিনিময়কারী রেজিন, আরেকটা কি আছে? অ্যানায়ন বিনিময়কারী রেজিন। তাহলে এখানে যদি রেজিন দেখি, তাহলে রেজিনের দুটা টাইপ আছে, একটা হচ্ছে ক্যাটায়ন বিনিময়কারী রেজিন, বিনিময়কারী রেজিন, আরেকটা হচ্ছে অ্যানায়ন বিনিময়কারী রেজিন। এবার আমরা যেটা পড়বো ওটা এই জিনিসটা নিয়ে পড়বো। তাহলে দেখো, রেজিন পড়লাম, রেজিনে কি আছে? ছোট ছোট দানার মতো কৃত্রিম ভাবে তৈরি উচ্চ আণবিক গুরুত্ব বিশিষ্ট বৃহদাকার জৈব অণুকে কি বলে? রেজিন বলে। এটা জাস্ট ডেফিনেশনটা এটা। তাহলে দেখো, জলের মধ্যে বললাম আমরা ক্ষরজল, মৃদু জল। ক্ষরজলের মধ্যে অস্থায়ী ক্ষরতা আর স্থায়ী ক্ষরতা। অস্থায়ী ক্ষরতার সৃষ্টি হচ্ছিল বাইকার্বনেট আয়নের জন্য, আর স্থায়ী ক্ষরতার সৃষ্টি হচ্ছিল Fe2+, Ca2+, Mg2+, এসব ধাতব আয়নের জন্য। তাহলে এখানে কি আছে? একবার বাইকার্বনেট আয়ন মানে অ্যানায়ন আছে, আরেকবার কি আছে? ক্যাটায়ন আছে। তাহলে অ্যানায়নের জন্য অ্যানায়ন বিনিময়কারী রেজিন আছে, ক্যাটায়নের জন্য ক্যাটায়ন বিনিময়কারী রেজিন আছে। এইটুকুন জিনিস তোমরা আগে খাতায় নাও। এইবার আমাদের জাস্ট দুটা জিনিস পড়তে হবে, একবার হচ্ছে অ্যানায়ন ক্যাটায়ন বিনিময়কারী রেজিনের সাথে রিয়াকশনটা পড়তে হবে, আরেকবার অ্যানায়ন বিনিময়কারী রেজিনের সাথে রিয়াকশন পড়তে হবে। দেন আমাদের কি হবে? চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। এবার যেটা আমরা পড়বো, দেখো, এবার যেটা আমরা পড়বো ওটা হচ্ছে ক্যাটায়ন বিনিময়কারী রেজিন। ক্যাটায়ন বিনিময়কারী রেজিন।
ক্যাটায়ন বিনিময়কারী রেজিন যেটা আছে, ক্যাটায়ন বিনিময়কারী রেজিন, তাহলে এখানে কোনটা ইউজ করব? আর SO3H, এটাকে বলে অ্যালকিল গ্রুপ বা অ্যারাইল গ্রুপ। অ্যালকিল গ্রুপ বা অ্যারাইল গ্রুপ, এগুলো কি? তুমি যদি জিজ্ঞাসা করো স্যার অ্যালকিল গ্রুপ কি, অ্যারাইল গ্রুপ কি, এগুলো তোমরা কবে পড়বে? ক্লাস 10-এ পড়বে। আর যদি আমাকে জিজ্ঞাসা করো এই জিনিসগুলো কি, এটা হচ্ছে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন কি? চেন। হাইড্রোকার্বন চেন বা জৈব অণু বলতে পারবো, জৈব শৃঙ্খল বলতে পারবো, কার্বনের শৃঙ্খল, হাইড্রোকার্বন চেন। খুব সম্ভবত তোমরা এই সাথে পড়েছিলে, ওই প্রোটিনের স্ট্রাকচার যদি তোমরা ক্লাস 9-এ পড়ে থাকো, তাহলে প্রোটিনের স্ট্রাকচারে এই অ্যালকিল গ্রুপটা ছিল। আর R1 R2 এভাবে। এটা কি? এটা হচ্ছে সালফোনিক অ্যাসিড মূলক। এটা কি? এটা হচ্ছে সালফোনিক অ্যাসিড মূলক। সালফোনিক অ্যাসিড মূলক, অ্যাসিড, সালফোনিক অ্যাসিড মূলক। এতটুকুন জিনিস বুঝতে পারছো? তাহলে এখানে আমরা কি করব? ক্যাটায়ন বিনিময়কারী রেজিনের মধ্যে আমরা এই পার্টটা ইউজ করব। তাহলে ফার্স্ট রিঅ্যাকশন দিয়ে যেটা আমরা স্টার্ট করব, ওখানে আমাদের কি হচ্ছে, কি আছে? আর SO3H ছিল, আর SO3H। এর সাথে কার রিঅ্যাকশন হবে না? এর সাথে রিঅ্যাকশন হবে হচ্ছে NaCl এর রিঅ্যাকশন। NaCl এর রিঅ্যাকশন হবে। NaCl এর রিঅ্যাকশন করলে কি হবে? এই যে সোডিয়াম আছে, এ গিয়ে কি করবে? এই হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করবে। কি করবে? প্রতিস্থাপিত করবে। প্রতিস্থাপিত করলে কি উৎপন্ন হবে? প্রতিস্থাপিত করলে উৎপন্ন হবে আর SO3Na, আর এদিক থেকে উৎপন্ন হবে হচ্ছে H। এতটুকুন জিনিস বুঝতে পারলে? এটা বুঝতে পারলে? এখানে কি ছিল? এই সোডিয়ামটা গিয়ে এই হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে আর SO3Na ফর্ম করবে, প্লাস HCl ফর্ম করবে। এবার এর সাথে যদি কি দিই, এর সাথে যদি আমি ক্ষরজল দিই, তাহলে ক্ষরজল দিলে কি উৎপন্ন হবে? দেখো ক্ষরজলের মধ্যে কি আছে? আর SO3Na আছে, আর এর সাথে আমি কি দিচ্ছি? ক্ষরজল। মানে ক্ষরজলের মধ্যে কি আছে? ক্ষরজলের মধ্যে আছে হচ্ছে Fe2 প্লাস, Ca2 প্লাস, Mg2 প্লাস। তাহলে এগুলো রিঅ্যাক্ট করে কি ফর্ম করবে? এগুলো রিঅ্যাক্ট করে কি ফর্ম করবে? এগুলো রিঅ্যাক্ট করে ফর্ম করবে Fe, Ca আর Mg এর রেজিন লবণ। রেজিনের লবণ ফর্ম। এরা রেজিনের কি করবে? লবণ ফর্ম করবে। তাহলে এই আমার মেইন প্রবলেম কি ছিল? ক্ষরজলের ক্ষরতা সৃষ্টির কারণ কি ছিল? ক্ষরজলের ক্ষরতা সৃষ্টির কারণ ছিল এই ধাতব আয়নগুলো। তাহলে এই ধাতব আয়নগুলো যদি রেজিনের সাথে যুক্ত হয়ে যায়, তাহলে এখন জলের মধ্যে কি আর এগুলো আছে? জলের মধ্যে কি Fe2 প্লাস, Ca2 প্লাস আর Mg2 প্লাস কি বর্তমান থাকবে? থাকবে না। তার কারণ কি? যা ছিল সব তো রেজিনের সাথে যুক্ত হয়ে রেজিনের লবণ ফর্ম করছে। তাহলে জলের মধ্যে আর Fe2 প্লাস, Ca2 প্লাস আর Mg2 প্লাস নেই। তাহলে এই জিনিসটা কি হবে? তাহলে এখন কি হবে? ক্ষরতা দূরীকরণ হবে, কিন্তু এটার মধ্যে কি হচ্ছে? ক্যাটায়নটা খালি কি হচ্ছে? ক্যাটায়নটা অপসারিত হচ্ছে, কিন্তু ক্ষরতা
এই যে ক্ষরজল যে ছিল, এখানে যদি ক্ষরজল বলি তাহলে ক্ষরজলের মধ্যে শুধু কি ক্যাটায়নের জন্য হচ্ছিল? ওটার মধ্যে তো অ্যানায়নও ছিল, অ্যানায়নের জন্য তো ক্ষরতার সৃষ্টি হচ্ছিল। এখানে ক্যাটায়ন দূরীকরণ হলো, ক্যাটায়ন দূরীকরণ হলো, এটা দূরীকরণ হয়ে গেল, বাট অ্যানায়ন কি এখনো দূরীকরণ হলো? তাহলে এই অ্যানায়ন দূরীকরণ আমাকে আবার করতে হবে। তাহলে এখানে মেইনলি কি হলো, আর SO3Na ছিল যেটা ক্ষরজলের সাথে রিয়াক্ট করলো, রিয়াক্ট করে কি ফর্ম করলো না FeCa আর Mg এর রেজিনের লবণ ফর্ম করলো, যার ফলে কি হলো যে জলের মধ্যে যে আয়নগুলোর জন্য ক্ষরতার সৃষ্টি হচ্ছিল ওই আয়নের মধ্যে শুধু ক্যাটায়নের পার্টটা কমে গেল। এতটুকুন জিনিস বুঝতে পারছো? এতটুকুন জিনিস ক্লিয়ার? তাহলে এটারই জাস্ট রিয়াকশন গুলো দেখাই। এখানে কি আছে, আর SO3Na আর SO3Na আছে, এর সাথে কার রিয়াকশন হবে, এর সাথে MgHCO3 ভোল্টওয়াইজের রিয়াকশন হবে। তাহলে এখানে কি হবে, এই রেজিন ম্যাগনেসিয়ামটা কি হবে, এটার সাথে প্রতিস্থাপিত করবে, বা সোডিয়াম এটাকে প্রতিস্থাপিত করবে, করলে পরে কি হবে আর SO3Mg ফর্ম করবে। এখানে কি করবে, আর SO3 ভোল্টওয়াইজ Mg ফর্ম করবে, আর সাথে কি উৎপন্ন করবে, সাথে উৎপন্ন করবে হচ্ছে NaHCO3 সোডিয়াম বাইকার্বনেট, NaH সোডিয়াম বাইকার্বনেট। এতটুকুন বুঝতে পারলে? সোডিয়াম বাইকার্বনেট কার সাথে রিয়াকশন হলো, রেজিনের সাথে ম্যাগনেসিয়াম বাইকার্বনেটের রিয়াকশনে কি হচ্ছে, ম্যাগনেসিয়ামটা দূরীকরণ হচ্ছে, ম্যাগনেসিয়ামটা দূর হয়ে যাচ্ছে। ম্যাগনেসিয়ামটা কার সাথে যুক্ত হচ্ছে, রেজিনের সাথে যুক্ত হয়ে রেজিনের কি ফর্ম করছে, রেজিনের লবণ ফর্ম করছে, রেজিনের লবণ ফর্ম করলো। তাহলে এ যদি রেজিনের লবণ ফর্ম করে তাহলে পরে কি থাকতেছে এখানে, সোডিয়াম বাইকার্বনেট। আরেকটা যদি দেখাই, আর SO3Na আছে, সাথে কার রিয়াকশন হলো, CaCl2 এর রিয়াকশন হলো। এটার সাথে যদি CaCl2 এর রিয়াকশন হয় তাহলে পরে এই দিক থেকে কি উৎপন্ন হবে, এদিক থেকে উৎপন্ন হবে হচ্ছে আর SO3, আচ্ছা এই জায়গাটাতে কি উৎপন্ন হবে, এখানে উৎপন্ন হবে SO3 ভোল্টওয়াইজ Ca প্লাস কি উৎপন্ন হচ্ছে, প্লাস উৎপন্ন হচ্ছে NaCl। এটা কি রেজিনের লবণ ফর্ম করলো। এতটুকুন বুঝতে পারছো? তাহলে এই পার্টটাতে আমরা কি পড়লাম, এই পার্টটাতে পড়লাম হচ্ছে যে SO3N এর সাথে ক্ষরজলের মধ্যে কি আছে, এই ধাতব আয়ন আছে, এই আর SO3N এর সাথে এই ক্ষরজল রিয়াক্ট করলে রেজিনের লবণ ফর্ম করে। তাহলে যে যে কারণে ক্ষরতার সৃষ্টি হচ্ছিল ওই কারণটাই দূরে মানে দূরীকরণ হচ্ছে। এই পার্টটা দেখে নাও একবার। কিন্তু প্রবলেমটা কোথায়, প্রবলেম এর মধ্যে এখনো কি পড়ে আছে, এর মধ্যে এখনো অ্যানায়ন গুলো পড়ে আছে। এবার অ্যানায়নের মধ্যে কি কি আছে, অ্যানায়নের মধ্যে আছে হচ্ছে দেখো, এক তো পড়ে আছে Cl মাইনাস,
এক তো পড়ে আছে Cl মাইনাস, আর কি পড়ে আছে Cl মাইনাস ছাড়াও SO4 2 মাইনাস আছে, SO4 2 মাইনাস, আর কি পড়ে আছে, আর আছে হচ্ছে HCO3 মাইনাস, HCO3 মাইনাস। তাহলে এই জিনিসটাকে কি করতে হবে, এই অ্যানায়ন গুলোকে কি করতে হবে আমার, অ্যানায়ন গুলোকে কি করতে হবে, অপসারিত করতে হবে বা দূরীকরণ করতে হবে, অপসারিত করতে হবে। অপসারিত করার জন্য এবার আমি কাকে ইউজ করব, অ্যানায়ন বিনিময়কারী রেজিন ইউজ করব, অ্যানায়ন বিনিময়কারী রেজিন, বিনিময়কারী রেজিন ইউজ করব। দেখো অ্যানায়ন বিনিময়কারী রেজিন আছে, এবার অ্যানায়ন বিনিময়কারী রেজিন মানে কি, NaHCO3 যদি দেখি, দেখো আমি কি নিচ্ছি, NaHCO3, NaHCO3 যদি নেই, NaHCO3 এটা যদি রিঅ্যাক্ট করে তাহলে কি ফর্ম করবে, Na প্লাস প্লাস HCO3 মাইনাস, সাথে কি আছে, সাথে আছে NaCl, NaCl যদি নেই তাহলে পরে Na প্লাস প্লাস Cl মাইনাস, আর কি আছে, আর আছে হচ্ছে Na2SO4, Na2SO4, এটাকেও যদি করি তাহলে Na প্লাস প্লাস SO4 2 মাইনাস, এটা N, হ্যাঁ কেউ আমাকে বলো না এটা M এর মতো লাগছে স্যার, এটা N, এটা N, Na প্লাস প্লাস SO4 2 মাইনাস, তার মানে এখনো আমার কাছে কি আছে, এখনো আমার কাছে এই যে অ্যানায়ন গুলো আছে, এই অ্যানায়ন গুলোকে কি করতে হবে, অপসারণ করতে হবে। দেখে নাও, অ্যানায়ন গুলোকে কি করে করব, অ্যানায়ন গুলো দেখো RNH2 থাকবে, এর সাথে কার রিয়াকশন হবে, না এর সাথে জলের রিয়াকশন হবে, জলের রিয়াকশনে কি উৎপন্ন করবে, না জলের রিয়াকশনে উৎপন্ন করবে RNH3OH, তাহলে এটা উৎপন্ন করছে, দেন এবার যা রিয়াকশন হবে এর সাথে হবে, এবার যা রিয়াকশন হবে এটার সাথে হবে, এটাকে কি বলবো, অ্যানায়ন বিনিময়কারী রেজিন। অ্যানায়ন বিনিময়কারী রেজিনের সাথে কার রিয়াকশন হবে, ফার্স্টে যদি নেই আর NH3OH, এর সাথে কার রিয়াকশন হয়, Cl মাইনাসের যদি রিয়াকশন হয়, তাহলে Cl মাইনাসের যদি রিয়াকশন হয় তাহলে কি উৎপন্ন করবে তোমরা বলো, এখানে কি আছে RNH3OH, Cl মাইনাস আছে, তাহলে Cl মাইনাসের সাথে যদি কার রিয়াকশন হয়, Cl এর মাইনাস হয়, Cl এর মাইনাস, Cl মাইনাসের রিয়াকশন হলে কি উৎপন্ন হবে, আর NH2Cl উৎপন্ন করবে, আর NH2Cl, NH2Cl, NH3Cl, NH3Cl হবে প্লাস OH মাইনাস হবে, এটা হবে। দেন আরেকটা রিয়াকশন দেখাই কার সাথে, এটার সাথেই হবে, আর NH3OH এর সাথে এবার আমি কার রিয়াকশন করাচ্ছি, SO4 2 মাইনাসের, SO4 2 মাইনাসের যদি রিয়াকশন হয় তাহলে কি উৎপন্ন করবে, আর NH3 হোল টুয়াইস SO4 প্লাস OH মাইনাস, তাহলে কি হচ্ছে, এটা আমি ইউজ করছি অ্যানায়ন বিনিময়কারী রেজিন, অ্যানায়ন বিনিময়কারী রেজিন, রেজিন হিসেবে, অ্যানায়ন বিনিময়কারী রেজিন হিসেবে,
এখানে কি আছে, যে কারণে ক্ষরতার সৃষ্টি হচ্ছে মানে কি এখানে অ্যানায়নটা আছে, এই অ্যানায়নটা কি হচ্ছে এর সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করছে। তাহলে কি হচ্ছে এই টোটালটা রেজিনের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, রেজিনের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। রেজিনের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে কি জাস্ট OH মাইনাসটা জলের মধ্যে পড়ে যাচ্ছে, তো পরে যুক্ত হয়ে যাবে জলের সাথে। এত অব্দি বুঝতে পেরেছো তোমরা সবাই? দেখে নাও টোটাল জিনিসটা, দেখে নাও এখানে এর থেকে বাইরে আর কিছু নেই। এরপরেও একটা জিনিস ছিল বাট এখন রিসেন্টলি ওই জিনিসটা অ্যাড করে না। এখানে কি আছে, এখানে রেজিনটাকে তো ইউজ করলাম, তাহলে কি রেজিনটা নষ্ট হয়ে গেল, এই রেজিনটাকে আমাকে এখন ফেলে দিতে হবে না। এইবার যে জিনিসটা আছে ওটা হচ্ছে রেজিনের পুনরুদ্ধার আছে। তো এই পার্টটাকে দেখো, এখানে কি আছে রেজিনের পুনরুদ্ধার। জাস্ট মাথায় রাখবে যেই রেজিনটা ইউজ করা হলো, এই রেজিনটা আমরা ইউজ করলাম, ওই রেজিনটাকে আবার কি করা যায়, পুনরুদ্ধার করা যায়। তো আমার পার্ট ছিল হচ্ছে ক্ষরতা দূরীকরণে। তো ক্ষরতা দূরীকরণ করা যায় রেজিনের সাহায্যে। আর রেজিনটা কি ধরনের রেজিন ইউজ করব, একবার ক্যাটায়ন বিনিময়কারী রেজিন, একবার অ্যানায়ন বিনিময়কারী রেজিন ইউজ করব। ফার্স্ট পার্টটা এখান থেকে যদি দেখাই, ক্যাটায়ন বিনিময়কারী রেজিন, ক্যাটায়ন বিনিময়কারী রেজিন হিসেবে RSO3H আছে। এখানে আর হচ্ছে অ্যালকিল গ্রুপ বা অ্যালাইল গ্রুপ, এখানে SO3H যেটা ওটা হচ্ছে সালফোনিক অ্যাসিড মূলক। এইবার কি করব, এটার সাথে NaCl যুক্ত করলে এই Na কি হয়, এই H টাকে রিপ্লেস করে দেয়, রিপ্লেস করে কি ফর্ম করে, RSO3Na ফর্ম করে। এই RSO3Na যেটা আছে এটা ক্ষরজলের সাথে রিঅ্যাক্ট করে। ক্ষরজলের মধ্যে আছে কি ধাতব আয়ন্স, এই ধাতব আয়ন্স গুলো এই রেজিনের সাথে যুক্ত হয়ে একটা রেজিনের লবণ ফর্ম করে। তার মানে কি যেই ধাতব আয়নগুলোর জন্য ক্ষরতার সৃষ্টি হচ্ছিল, ওই ধাতব আয়নটা এখন রেজিনের সাথে যুক্ত হয়ে রেজিনের লবণ ফর্ম করছে। তার মানে কি ওই ধাতব আয়নগুলো জলে এখন আর নেই। তাহলে জলে যদি না থাকে তাহলে জলটা কিসে কনভার্ট হয়ে গেছে, মৃদু জলে কনভার্ট হয়েছে। এটার কয়েকটা এক্সাম্পল, একটা হচ্ছে ম্যাগনেসিয়াম বাইকার্বনেট দিয়ে এক্সাম্পল, আর একটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2, এটা দিয়ে রিঅ্যাকশন। এরপরে কি আছে, অ্যানায়নটাকে অপসারণ করতে হবে। অ্যানায়ন অপসারণ করার জন্য অ্যানায়ন বিনিময়কারী রেজিন থাকবে। এই যে এখানে অ্যানায়ন গুলো কোথা থেকে আসছে, NaHCO3 ভাঙলে পরে Na প্লাস HCO3 মাইনাস, NaCl Na প্লাস Cl মাইনাস হবে, Na2SO4, তার মানে Na প্লাস SO4 2 মাইনাস, এগুলো অ্যানায়ন আসছে। এই অ্যানায়ন গুলো অপসারণ করব কি করে না, ওখানে এই যে এই রিঅ্যাকশন, এখানে কি আছে RNH2 আছে, এটা জলের সাথে যুক্ত হয়ে কি ফর্ম করবে, RNH3OH ফর্ম করবে। এই RNH3OH এর সাথে Cl যদি যুক্ত হয় তাহলে এই Cl টা কি করবে, OH কে রিপ্লেস করবে, তাহলে RNH3Cl হবে। আর এখানে SO4 2 মাইনাস কাকে রিপ্লেস করবে, OH কে রিপ্লেস করবে, তাহলে RNH3 হোল টুয়াইস SO4। তাহলে রেজিনের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, তাহলে যে কারণের জন্য ক্ষরতার সৃষ্টি হচ্ছিল ওই পার্টটা কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। এত অব্দি ক্লিয়ার? দেখো এই জিনিসটা ভালো মতন বোঝো, এইটার থেকেই পরীক্ষায় যা কোয়েশ্চেন আসবে এগুলোর থেকেই কোয়েশ্চেন আসবে। একটা জিনিস আছে রেজিনের সাহায্যে কি করে তুমি জলের ক্ষরতা দূরীকরণ করবে বা ক্ষরতা দূর করবে। তো এই কোয়েশ্চেনটাতে তোমাকে এই যে লাস্টের পার্টে যে রিয়াকশন গুলো লেখানো হয়েছে ওই পার্টটাই তোমাকে লিখতে হবে, জাস্ট রিয়াকশনের সাথে তোমাকে এক্সট্রা কয়েকটা কথা লিখে আসতে হবে। এটা পরীক্ষায় আসে প্রত্যেক, মানে মাঝে মাঝেই পরীক্ষায় আসে। ক্লাস 9-এর যদি জলের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলি তার মধ্যে এটা একটা, যে রেজিনের সাহায্যে কি করে জলের ক্ষরতা দূরীকরণ করবে। তো তোমরা সবাই ভালো করে পড়ো, এতটুকুনি ছিল। টাটা, বাই বাই।